বাংলাদেশ প্রতিদিন এই পত্রিকার সঙ্গে যারা যুক্ত এবং যারা এই পত্রিকার পাঠক বিপুল সংখ্যক মানুষ, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমরা একটা যুগসন্ধিক্ষণ অতিক্রম করছি। আমাদের দেশের ইতিহাসে এই ধরনের সিচুয়েশন খুব কমই এসেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে 1975 সালের 7ই নভেম্বরের পরে একটা সিচুয়েশন পেয়েছিলাম, যখন দেশে কোনো মন্ত্রিসভা ছিল না, কোনো সংসদ ছিল না, মাত্র একদিন বয়সী একজন রাষ্ট্রপতি ছিলেন। সেই সময় জিয়াউর রহমান সাহেবকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দায়িত্ব নিতে হয়েছিল। এরকমই এবারও এরকম একটা সিচুয়েশনে গত 8ই আগস্ট দেশে যখন কোনো সরকার নাই, মন্ত্রিসভা নাই, সংসদ বিলুপ্ত এবং একটা 7ই নভেম্বর যেমন সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, তেমনি ছাত্র শ্রমিক জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছিল। সেই ফ্যাসিবাদী সরকারের প্রধান পলায়ন করেছিলেন। সেই সরকারের মন্ত্রীরা সব পলাতক। উল্লেখযোগ্য যারা নেতা, এমপি, তারা সবাই পলাতক। সেরকম একটা সময়ে ছাত্র জনতার সকলের সম্মতিতে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আমি এই দুটো মিলে বলতেছি এই জন্য যে সিচুয়েশন অলমোস্ট একরকম। জিয়া রহমান সাহেবের সময় যেমন কোনো প্রতিষ্ঠান ফাংশন করছিল না, এবারও সেরকম। কারণ এই বিগত সরকার তার প্রায় 15 বছরের শাসন আমলে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ, রাজনীতিকরণ করে অকার্যকর করে ফেলেছিল। দুর্নীতি, অনাচার, ক্ষমতার অপব্যবহারে এমনভাবে অভ্যস্ত তাদের করে ফেলেছিল যে ওই ধরনের একটা স্ট্রাকচার দিয়ে কোনো রাষ্ট্র পরিচালনা অসম্ভব। তো সেরকম একটা সিচুয়েশনে যারা দায়িত্ব নিয়েছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আরও অন্যান্য আন্দোলনে রত রাজনৈতিক দলগুলি, তারা প্রফেসর ইউনূস সাহেবের উপর একটা আস্থা স্থাপন করেছেন যে তিনি তার বিচক্ষণতা, তার বুদ্ধি বিবেচনা এবং জাতীয় আন্তর্জাতিকভাবে তার যে গ্রহণযোগ্যতা, সেটা দিয়ে তিনি এই দেশটাকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সমৃদ্ধির দিকে এবং একটা অংশগ্রহণমূলক সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন। এটা মাত্র অল্প কয়েক মাস হয়েছে। এই অল্প সময়ের মধ্যেও এই সরকারের সাফল্য, ব্যর্থতা ইত্যাদি বিবেচনা করার সময় এখনো হয় নাই। তারা চেষ্টা করছেন কাজ করার জন্য, এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে যাদের সাথে নিয়ে প্রফেসর ইউনূস সাহেব কাজ করছেন, এদের কারোরই প্র্যাকটিক্যালি রাষ্ট্র পরিচালনায় কোনো অভিজ্ঞতা নাই। তাদের যার যার ক্ষেত্রে তাদের সুনাম আছে, তাদের
সাফল্যও আছে অনেকের, কিন্তু রাষ্ট্র পরিচালনাটা একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং অত্যন্ত কঠিন একটা বিষয়। রাষ্ট্র পরিচালনা মানে শুধুই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা না, রাষ্ট্র পরিচালনা মানে শুধুই অর্থনৈতিক উন্নয়ন না, রাষ্ট্র পরিচালনা মানেই শুধু অবকাঠামোর উন্নয়ন না, রাষ্ট্র পরিচালনা মানেই শুধু আমদানি রপ্তানি ইত্যাদি বিষয়ে শৃঙ্খলা আনা না। এই সব কিছু মিলিয়ে হলো রাষ্ট্র পরিচালনার বিষয়টা। এই কঠিন কাজ এই অল্প সময়ের মধ্যে তারা যতটুকু করা তাদের সক্ষমতা আছে বা তারা যা পারেন সেটা চেষ্টা করছেন। তারা কিছু কিছু ব্যাপারে মানুষের আকাঙ্ক্ষা তো অনেক বেশি তাদের প্রতি, কারণ এত দীর্ঘ সময়ে যারা বঞ্চিত হয়েছে তারা চায় আর কি যে দ্রুত পরিস্থিতিটার পরিবর্তন হোক। এটা অনেক ক্ষেত্রেই হয়তো তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, কিংবা পরিপূর্ণভাবে পূরণ হয় নাই। সেই নিয়ে কিছু আক্ষেপ, কিছু অসন্তুষ্টি তো থাকতেই পারে। আমি আগে বলেছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ এবং রাজনীতিকরণের মাধ্যমে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছিল যে এর কোনো প্রতিষ্ঠানই যথাযথভাবে কার্যকর ছিল না। এইসব অকার্যকর প্রতিষ্ঠানকে কার্যকর করাটাও একটা বড় কাজ। এগুলো করার জন্য তারা কিছু কমিশন গঠন করেছেন, যেমন প্রশাসনিক সংস্কার কমিশন, পুলিশের সংস্কার কমিশন, দুদকের সংস্কার কমিশন, নির্বাচনের সংস্কার কমিশন, আমাদের সাংবিধানিক সংস্কার কমিশন, এরকম অনেকগুলি কমিশন তারা গঠন করেছেন। এই কমিশনগুলির এখন পর্যন্ত কোনো সুপারিশ জমা হয় নাই। সুপারিশ আসবে, সেটা নিয়ে অংশীজনদের সঙ্গে মত বিনিময় হবে, তার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত হবে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করা হবে। সেই বাস্তবায়নও সব এই সরকার করতে পারবে না। দেশে সাংবিধানিক কিছু নিয়ম কানুন আছে আর কি, কিছু হয়তো তারা করতে পারবেন, আর কিছু হয়তো নির্বাচিত সরকারের জন্য তাদেরকে ছেড়ে দিতে হবে। নির্বাচিত সরকার যাতে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে কাজ করে সে ধরনের একটা ঐক্যমত সৃষ্টি করারও প্রয়োজন, একটা চেষ্টা এই সরকার হয়তো করতে পারবে। তো কাজে আমি বলবো যে দ্রব্যমূল্যের যে অবস্থা অনেক বেড়েছে, অনেক কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নাই। মানুষের মানে অন্যান্য যেসব আকাঙ্ক্ষা, জনজীবনে যেসব প্রসঙ্গ তাদেরকে প্রভাবিত করে, তার অনেক কিছুই কিন্তু এখনো অপূর্ণ আছে। কিন্তু আমি আবার বলবো যে এই প্রত্যেকটা ব্যাপার অ্যাড্রেস করার জন্য কাজ চলছে। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত এটার ফল পাওয়া মুশকিল। তারপরেও আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে আমরা বারবার বলেছি আর কি যে সাধারণ মানুষের যেসব চাহিদা, দৈনন্দিন সমস্যাগুলি, সেগুলোকেই প্রায়োরিটি দিয়ে অ্যাড্রেস করা দরকার। যেমন ধরেন জিনিসপত্রের দাম যে বাড়ছে, কেন বাড়ছে এ সম্পর্কে কিন্তু সংবাদপত্রে লেখা হচ্ছে, টেলিভিশনে আলোচনা হচ্ছে, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতামত ব্যক্ত করছেন, রাজনৈতিক দলগুলি তাদের মতামত দিচ্ছে, এবং যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তাদের যে বিজ্ঞতা
এগুলো মিলিয়ে তাদের খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার, যাতে করে জনগণের এই ভোগান্তির নিরসন হয়। যে কোনো সরকার যে কয়দিনের জন্য এই দায়িত্বে থাকুক, জনগণের এসব সমস্যার সমাধানের দায় কিন্তু তাদেরই। কিন্তু এই সরকারের দায় এটা যেমন, তেমনি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়াটাও অব্যাহত রাখা। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই সরকারকেও আমি নিশ্চয়ই আমরা মনে করি তারাও বোঝেন আর কি, সেটা হলো যে গত 16.5 বছর ধরে যে লড়াইটা চলছে স্বৈর শাসনের বিরুদ্ধে, এবং স্বৈর শাসন যখন ফ্যাসিবাদে পরিণত হয় তার বিরুদ্ধে, এই লড়াইয়ে কিন্তু অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, নিঃস্ব হয়ে গেছে। এর মধ্যে বড় দল হিসাবে বিএনপিরই সবচেয়ে বেশি নেতা খুন হয়েছে, কর্মী খুন হয়েছে, গুম হয়েছে, মামলা শিকার হয়েছে, আহত হয়েছে। এমনকি দুনিয়ার ইতিহাসে যা ঘটে নাই সেগুলোও ঘটেছে আর কি, যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে, জেলে রাখা হয়েছে তাকে অন্যায়ভাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও অসংখ্য মামলা দিয়ে, সাজা দিয়ে তাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা হয়েছে, এবং আদালতের মাধ্যমে তার বক্তব্য বাংলাদেশে প্রচার করা যাবে না এটাও করা হয়েছে, যেটা মানে স্বৈরাচার বা ফ্যাসিবাদের একটা চরম প্রকাশ আর কি। আমাদের দলের মহাসচিবের বিরুদ্ধে কত মামলা, প্রায় 100 মামলা তার বিরুদ্ধে। আপনার 50, 60, 100, 200, 300, এমনকি হাবিবুল নবী খান সোহেলের বিরুদ্ধে 400-র বেশি মামলা। মানে কি ধরনের মামলাবাজ সরকার ছিল আমাদের এই দেশে, এটা দৃষ্টান্ত এই একটা অত্যাচারী সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। তো কাজে আমাদের এই লড়াইটা কিন্তু শুধু এই জন্য ছিল না যে আমরা এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চাই, এটা ছিল তার একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মূল লড়াইটা ছিল গণতন্ত্র, যে মহান স্বাধীনতার যে সুবর্ণ ফসল গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে শুধুই জনগণের স্বাধীন, স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত একটা নির্বাচনের মাধ্যমে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার যখন দায়িত্ব পাবেন, তখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে আর কি। তো কাজে আমি মনে করি আর কি, সেটা হলো যে আমাদের আন্দোলনের একটা অংশে আমরা বিজয়ী হয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি। এই দীর্ঘ গণ আন্দোলনের শেষ পর্যায়ে এসে ছাত্র শ্রমিক জনতার যে গণঅভ্যুত্থান জুলাই আগস্টের, এর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে পরিবর্তন যদি আমরা চাই, স্থায়ী পরিবর্তন, তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আমাদের জন্য খুবই জরুরি হচ্ছে। এটা না হলে পরে স্থায়ী উন্নয়ন বলেন, গণতন্ত্র বলেন, কিছু করা যাবে না। সেজন্য আমরা সরকারকে বলছি সেটা হলো যে দুটা কাজই একযোগে করতে হবে। একদিকে জনগণের দৈনন্দিন সংকট সমস্যাগুলির সমাধানের জন্য ব্যবস্থা নিতে হবে, যারা এতদিন ধরে অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ বলেন বা তাদের প্রতি শ্রদ্ধা জানানো বলেন বা তাদের প্রতি রাষ্ট্রের দায় শোধ বলেন, সেটা করতে হবে। যারা আহত হয়েছে, অসুস্থ হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এগুলেন যেমন অত্যন্ত জরুরি কাজ। তো এই একই সাথে পাশাপাশি আন্দোলনের আরেকটা যে মূল দাবি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সেই লক্ষ্যে কাজ করে যাওয়াটাও গুরুত্বপূর্ণ।
এই দুটা পাশাপাশি করা আর কি, একটা আর একটার পরিপূরক মনে রাখতে হবে। এটা আর একটা বিকল্প না, এটা পরিপূরক। সেই জন্য আমরা মনে করি যে সেটা হলো যে এখনই নির্বাচন হতে হবে বা এখনই করা সম্ভব আমরা মনে করি না। কারণ আমি আবার বলি আর কি, যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যেসব প্রতিষ্ঠানগুলি যুক্ত, সেই সব প্রতিষ্ঠান তো ধ্বংস করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, যারা প্রত্যক্ষভাবে যুক্ত, বিচার বিভাগ বলেন, সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। কাজে এগুলোর যে প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার এটা করা যেমন জরুরি, যেটা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, সেজন্য এটাও করা লাগবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও থাকতে হবে। এবং আমরা বারবার বলছি যে একটা রোড ম্যাপ সরকার ঘোষণা করুক। কেন বলছি আমরা এই কথাটা? যে একটা রোড ম্যাপ যদি সামনে থাকে, তাহলে প্রাসঙ্গিক সবগুলো কাজের একটা শিডিউল করা যায়, যে এই সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করব, এই সময়ের মধ্যে এই কাজগুলো করব, এবং এই সময়ে যে আমরা এই কাজটা করব। এখানে আমরা কিন্তু কখনো জুলুম করি নাই আর কি, যে আপনার রোড ম্যাপ আগামী ফেব্রুয়ারির মধ্যেই শেষ করে ফেলতে হবে বা মার্চের মধ্যে শেষ করে ফেলতে হবে, আমরা বলি নাই। কিন্তু যদি সম্ভব হয়, হোয়াই নট, তাই না? আমরা বলেছি যৌক্তিক সময়ের মধ্যে আর কি। সেই যৌক্তিক সময়টা কি, এটা সরকার চাইলে তাদের বিজ্ঞতা দিয়ে নির্ধারণ করতে পারেন, সরকার চাইলে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ক্রমে নির্ধারণ করতে পারেন তারা। কিন্তু ওরকম কিছু একটা না থাকলে যেটা হবে আর কি, সেটা হলো যে এটা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণার সৃষ্টি হতে পারে আর কি, যে কাজটা বিলম্বিত হচ্ছে। হয়তো সেটা যুক্তিসঙ্গত, কিন্তু যদি আপনি এটা উপস্থাপনাটা যুক্তিসঙ্গতভাবে না হয়, এটা ক্ষতিকারক। কারণ সমস্ত জনমানুষের যে সমর্থন এই সরকারের প্রতি, তাদের কাউকেই কিন্তু আহত করা যাবে না, তাদের কারো আকাঙ্ক্ষাকে এমনভাবে আহত করা যাবে না যেন সে যুক্তিসঙ্গত মনে করে। নো, এমনকি তাদের কষ্টও যদি হয়, তাহলে যেন তারা মনে করে যে এটা অযৌক্তিক না, এটা এই বিগত সরকারের যে অনাচার, লুট এবং অপরাধ, সেটার কারণে এটা হচ্ছে। এটা জনগণকে বুঝতে হলে, মনে করায় দিতে হলে, এই সরকারে যারা আছেন তারা এবং যারা সরকারকে সমর্থন করতেছে, তাদেরকে একযোগে একই ধরনের বক্তব্য নিয়ে আসতে হবে। এবং সেটা তখনই সম্ভব যখন এই দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ হয়। এটা আর একটা সংকট, যে আমরা সরকারের সমর্থন জানিয়েছি, তার সাফল্য দাবি করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এটাও বলেছেন আর কি, যে সরকারের ব্যর্থতা আমাদের জন্য ব্যর্থতা। সরকার যদি পরাজিত হয়, আমরাও পরাজিত হব। কাজে এই সরকারের ভাগ্যের সঙ্গে আমাদের ভাগ্য মিলে গেছে আর কি। ফলে আমরা কেন একযোগে কাজ করতে পারবো না? পারস্পরিক যোগাযোগটা আরও ঘনিষ্ঠ করা এবং একযোগে কাজ করা, এই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আমরা লক্ষ্য করছি আর কি। কাজেই আমার মনে হয় সামগ্রিক বিষয় নিয়ে আমরা এভাবেই করতে পারি, যে বড় কোনো সমস্যা না, কিন্তু বড় সমস্যা যাতে না হয় সেই লক্ষ্যে আমাদের ছোটোখাটো যেসব শর্টকামিংস বলতে পারেন, এমনকি কেউ ত্রুটি হিসাবেও চিহ্নিত করতে পারেন, এটা দূর করতে হবে। আমাদের দূর করে একযোগে কাজ করতে হবে। এবং এই যে আমাদের সাথীরা দীর্ঘদিন ধরে লড়াই করে জীবন দিয়েছেন, বিশেষ করে এই জুলাই আগস্টের লড়াইয়েও যারা জীবন দিয়েছেন, তার প্রতি যে দায় আমাদের, তাদের ত্যাগের প্রতি, তাদের অবদানের প্রতি যে দায়, এই দায় শোধ করতে যেন আমরা বিলম্ব না করি, এই দায় শোধ করতে যেন আমরা অবহেলা না করি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা সরকার থেকে আরেকটা সরকার, এই মাঝখানে যে সময়টা, এটা অন্তর্বর্তীকালীন সময়। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকার, সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। এবং তাদের দায়িত্ব ছিল সুনির্দিষ্ট, যে তারা জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করবেন।
এবার যে সরকার গঠিত হয়েছে এই সরকার একটু তফাৎ আর কি। তফাৎটা হলো এরকম যে তত্ত্বাবধায়ক সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী একটা স্বাভাবিক অবস্থায় শুধু নির্বাচনের আয়োজন করছেন এবং সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে তারা চলে গেছে। এবার যে সরকার এই সরকার তারা আপনার একটা সরকার দ্বারা গঠিত না, মানে স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার না, স্বাভাবিক না, এবং শুধুই দেশের প্রচলিত আইন অনুযায়ী আর একটা নির্বাচন করা না। কারণ এই যে সরকারটা আর কি, সরকারটা একটা বিশেষ পরিস্থিতিতে জনগণের সমর্থনে দায়িত্ব গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই দায়িত্বটাও অর্পিত হয়েছে যে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং তার মাধ্যমে সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল জনগণের নির্বাচিত, যথাযথভাবে জনগণের নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে। ফলে এই কাজটা করার জন্য ওই তুলনায় সময় একটু বেশি লাগার কথা এবং সেই অনুযায়ী কাজকর্ম, কিছু এডিশনাল কাজ এই সরকারকে করতে হবে। তারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব, এটা কিন্তু ম্যান্ডেট না তাদের আর কি। ম্যান্ডেট হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তারা এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অপরাধ করেছে তাদের শাস্তির ব্যবস্থাও করা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অ্যাটেন্ড করা, এবং পাশাপাশি একটা নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে তার ক্ষেত্রটাও প্রস্তুত করা এবং সেই নির্বাচনটা অনুষ্ঠান করা। এবং আমাদের দেশে জাতীয় পরিচয়পত্র আছে, সেটার সহযোগিতা নেওয়া যেতে পারে, এবং প্রতি বছরই ভোটার তালিকা আপডেট করার একটা নিয়ম এমনিতেই আছে আমাদের। খুব বেশি সময় লাগার কোনো কারণ নাই। নির্বাচন কমিশন পদত্যাগ করেছে আমরা জানি, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য একটা সার্চ কমিটি করা হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছে। একটা ভালো নির্বাচন কমিশন হওয়া দরকার, আগের নির্বাচন কমিশনগুলির মতো না, যারা দিনের ভোট রাতে করে, যারা মানে প্রার্থী ছাড়াই নির্বাচিত ঘোষণা করে দেয়, ডামি নির্বাচন, যারা ডামি নির্বাচনের সঙ্গে যুক্ত হয় এবং তারা সে ধরনের নির্বাচনের প্রশংসা করে, ওই ধরনের অনুগত লোক না, ওই ধরনের দলবাজ লোক না, ওই ধরনের মেরুদণ্ডহীন লোক না। ভালো মানুষ, যোগ্য মানুষ এবং আইনের প্রতি অনুগত মানুষ, কোনো দল বা ব্যক্তির প্রতি না, এমন ধরনের মানুষ দিয়ে নির্বাচন কমিশনটা গঠন করলে সেই নির্বাচন কমিশনটা মিনিমাম নেসেসারি টাইম নিয়ে তারা ভোটার তালিকাটা চূড়ান্ত করবেন। কাজে রাজনৈতিক দলগুলির সঙ্গে পরামর্শ করা দরকার, তাদের অভিজ্ঞতা থেকে কিছু ধারণা নেওয়া দরকার, তাহলে তারা সেটা করাও উচিত হবে আর কি। এটা করে তারা যদি একটা ঘোষণা করে, এটা দুইটা লাভ হবে আর কি। একটা হলো যে জনগণ আশ্বস্ত হবে যে আগামী এতদিনের মধ্যে আমরা আমাদের একটা নির্বাচিত সরকার পেতে যাচ্ছি। প্রশাসন বা অন্য জায়গায় যারা কাজ করে তারাও বুঝতে পারবে যে এটা একটা অস্থায়ী সরকার, তারা হয়তো সিরিয়াসলি নিচ্ছে না ব্যাপারটা, কিন্তু আগামী এতদিনের মধ্যে একটা স্থায়ী সরকার আসতে যাচ্ছে, কাজে তাদেরকে সাবধানে কাজ করতে হবে, তাদেরকে অবহেলা করলে চলবে না, ইত্যাদি ইত্যাদি। যারা সমাজে অনাচার করছে, যেমন ধরেন দুর্নীতি করবে বা কালোবাজারি করবে কিংবা মজুতদারি করবে বা যাই করুক, তারাও হুঁশিয়ার হয়ে যাবে যে এই সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকার আসতেছে, কাজেই আমরা এগল্যান্ড করতে পারবো, এটা করা ঠিক হবে না, আমাদের ভয় পাবে তারা আর কি। কাজে অনেকগুলি কারণেই আমি মনে করি সেটা হলো যে একটা যুক্তিসঙ্গত সময় নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করাটা জরুরি। একটা সরকার কি বলছে আর একটা সরকারের দুই একজন বা দুই চারজন উপদেষ্টা কি বলছে, এই দুইটা কিন্তু ভিন্ন ব্যাপার আর কি, তাই না? মানে ধরেন আমি কি বলছি এটাই যদি আপনি বিএনপির মত ধরে নেন তাহলে সঠিক হবে না আর কি। এক্স্যাক্টলি যদি আপনি বিএনপির মত চান তাহলে বিএনপির নির্বাহী কমিটি কিংবা জাতীয় স্থায়ী কমিটির
যে সিদ্ধান্ত হবে সেটা আপনাকে আমি বলতে পারবো যে এটা আমার দলের মত। উপদেষ্টাদের কথাবার্তায় এই ধরনের একটা অনুভূতি কারো মনের সৃষ্টি হতেই পারে, কিন্তু তারাই যে মানে ফাইনালি সিদ্ধান্ত নেবেন আমার কাছে কিন্তু সেরকম মনে হয় না আর কি। আমার কাছে মনে হয় যেটা, কারণ আপনার মনে আছে যে এর কদিন আগে একটা বিষয়ে একজন উপদেষ্টা একটা মতামত দিয়েছিলেন, তারপরে তিনি পরিবর্তন করে আবার বলছিলেন যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা। জি, মনে আছে আপনি? আসিম নজরুল সাহেব বলছিলেন। জি, যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে বলা হয়েছিল আর কি। তো কাজেই আমাদেরকে মনে হয় এটা বিবেচনায় নেওয়া দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে সেটা হলো পয়েন্ট, নট এনি ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজার। কারণ আমি আবার বলি আপনাকে যে আমাদের যারা মাননীয় উপদেষ্টা হয়েছেন তারা তো প্র্যাকটিক্যালি কেউই রাজনীতিবিদ না। তারা তাদের স্ব পেশায় স্ব অবস্থানে অবশ্যই সম্মানিত গুরুত্বপূর্ণ মানুষ, যোগ্য মানুষ, কোনো সন্দেহ নাই। এটা ধরে নেওয়া উচিত হবে না আর কি যে রাজনৈতিক প্রজ্ঞা থেকে তারা বলছেন, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তারা বলছেন, এটা ধরে নেওয়া উচিত হবে না। কারণ আফটার অল তারা রাজনীতিবিদই না। আমাদের মহাসচিব সাহেব যে কথাটা বলেছেন যে যে সরকারকে আমরা সমর্থন জানিয়েছি সেই সরকারের কাছে নিশ্চয়ই আমরা এই প্রত্যাশা করতে পারি যে তারা উপদেষ্টা নিয়োগ না খালি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা এমন কিছুই করবেন না যেটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, এবং যুক্তিসঙ্গত কন্ট্রোভার্সি। মানে অযৌক্তিক কন্ট্রোভার্সি তো হইতেই পারে যে আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কথা বলবেন, কেউ এটা নিয়ে দ্বিমত করতে পারে, কিন্তু সেই দ্বিমত যদি যৌক্তিক হয় তাহলে এটা গুরুত্বপূর্ণ। তো কাজেই আমরা এ ব্যাপারে আমাদের দলের কোনো সিদ্ধান্ত, ফরমাল কোনো সিদ্ধান্ত হয় নাই কোনো ব্যক্তি সম্পর্কে। আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নিয়োগ শুধু না, সব ব্যাপারেই একই পরামর্শ আমাদের থাকবে, একই অনুরোধ আমাদের থাকবে যে তারা যেন দয়া করে এমন কিছু না করেন যেটা নিয়ে যুক্তিসঙ্গতভাবে প্রতিবাদ করা যায়। আপনি দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় ছিল, তাদের আর্থিক সামর্থ্য, তাদের জনবল, তাদের বিভিন্ন জায়গায় তাদের যারা সুবিধাভোগী, সেটা প্রশাসনে বলেন, পুলিশে বলেন, তারপরে আপনার ব্যবসায়ী মহলে বলেন, সাংবাদিক মহলে বলেন, সব ক্ষেত্রেই তো তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে এবং তাদের একটা দীর্ঘ প্রাচীন সংগঠন তারা, রাজনৈতিক দল, এবং তাদের আর্থিক সামর্থ্য, তাদের একেবারে আমরা শুনেছি যে তাদের জেলা পর্যায়ে একজন অঙ্গদলের নেতা ২,০০০ কোটি টাকা পাচার করেছে। তো ভাবেন একটা যে একটা দলের জেলা পর্যায়ের একটা অঙ্গদলের নেতা তাহলে সারা দেশে তাদের যারা নেতাকর্মী ছিল তাদের কাছে কত টাকা আছে আর কি। তো এরকম একটা দলকে আপনি আমাদের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে পরাজিত করা গেছে, পালিয়ে গেছে অনিবার্য পরিস্থিতিতে, কিন্তু তাই বলে তার এই পরাজয় নির্বিঘ্নে মেনে নেবে, এটা প্রতিরোধ করার বা চেষ্টা করবে না বা প্রতিশোধ দেওয়ার চেষ্টা করবে না, এটা ভাবাটাই তো ভুল। আমাদের মনে রাখতে হবে আর কি যে তারা এটাকে সহজভাবে নেবে না, এটা তারা মেনে নিতে চাইবে না, এবং তারা চেষ্টা করবে ফিরে আসার, তারা চেষ্টা করবে যারা তাদেরকে পলায়নে বাধ্য করেছে তাদেরকে পরাজিত করার, শাস্তি দেওয়ার পর্যন্ত চেষ্টা করবে তারা, কোনো সন্দেহ নাই। এবং এই যে আপনি ভাইরাল টেলিফোনের কথা যেগুলো বললেন আপনি, আমরা তো এরকমও শুনেছি আর কি যে এবার ফিরে এসে আর কাউকে মাফ করা হবে না, কাউকে ছাড়া হবে না, তাদেরকে খুব শাস্তি দেওয়া হবে ইত্যাদি। নিশ্চয়ই করবে তারা, আবার যদি সুযোগ পায় তাহলে আগের চেয়েও বেশি হিংস্র হবে তারা, আগের চেয়েও বেশি অত্যাচারী নিপীড়নকারী হবে তারা, কোনো সন্দেহ নাই, এটা আমরা সবাই জানি আর কি। যেহেতু আমরা এটা জানি এবং যেহেতু আমরা বিশ্বাস করি যে এটাই স্বাভাবিক, সেহেতু আমাদের চেষ্টা থাকা উচিত ঐক্যবদ্ধ থাকা
যে ঐক্য দিয়ে আমরা তাদের পরাজিত করতে পেরেছিলাম সেই ঐক্য যেন বিঘ্নিত না হয়, এক। 2 নম্বর, খুবই হুঁশিয়ার থাকা, সাবধানে থাকা, এবং তাদের যারা বেনিফিশিয়ারি, তাদের যারা সমর্থক, তাদের হয়ে যারা কাজ করতে পারে, তারা যাতে কোনো মতেই আরও সংগঠিত হতে না পারে, আরও শক্তিশালী হতে না পারে, তারা যেন গুরুত্বপূর্ণ কোনো জায়গায় কোনো এমন দায়িত্ব না পায় যে দায়িত্ব দিয়ে তারা আমাদের ক্ষতি করতে পারে। এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বরঞ্চ তাদের যারা সমর্থক আছে, তাদের যারা বেনিফিশিয়ারি আছে, তাদের যারা অনুরাগী আছে, তাদেরকে আনআর্মড করার চেষ্টা করতে হবে। আনআর্মড মানে বলছি আমি যে তারা যদি কোনো প্রতিষ্ঠানে, কোনো অফিসে, কোনো আদালতে, কোনো সংস্থায়, কোনো মহলে শক্তিশালী থাকে, তাহলে তাদেরকে সেই শক্তিটা কেড়ে নিতে হবে, দুর্বল করতে হবে, যাতে করে তারা ক্ষতি করতে না পারে, যাতে করে তারা পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনের সহায়ক ভূমিকা পালন করতে না পারে। এই চেষ্টা আমাদের করতে হবে, এবং এটা করতে হবে অত্যন্ত অর্গানাইজড ওয়েতে। এখানে কোনো অবহেলা, এখানে কোনো ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এলাকার সম্পর্ক, এর কোনো কিছুই যেন এই কাজে আমাদের জন্য কোনো প্রতিবন্ধক না হয়। যদি হয় তাহলে এর প্রতিফল আমাদের সবাইকে ভুগতে হবে। মানে কোনো রকমের স্পেস দেওয়া যাবে, কোনো মানে প্রশ্নই আসছে। কারণ হলো এটা লড়াই। পলাশির যুদ্ধের আগে নবাব সিরাজউদ্দৌলা কাশিমবাজার কুঠিতে যেয়ে ষড়যন্ত্র করতে দেখলেন যখন মীর জাফর, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, ঘসেটি বেগমদেরকে দেখে তিনি তাদেরকে ধমকাইলেন, বকাবকি করলেন, জগৎ শেঠের মুক্তার মালা ছিঁড়ে ফেললেন ইত্যাদি খুব আবেগপূর্ণ বক্তৃতা করলেন। মীর জাফরের কাছে কান্তা ফুফা ছিলেন, কিন্তু কাউকে বরখাস্ত করলেন না। এবং এই লোকগুলি পলাশির যুদ্ধে নবাব সিরাজের পতনের কারণ ছিল। তারাই ষড়যন্ত্র করে নবাব সিরাজকে হারিয়ে দিয়েছিল। বাংলার স্বাধীনতা 200 বছরের জন্য আমরা হারিয়ে ফেলেছিলাম। আজও এই একই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যদি জানেন যে কেউ আমার প্রতিপক্ষে বা প্রতিপক্ষের সহযোগী, তাদেরকে নিরস্ত্র করতে হবে, তাদেরকে দায়িত্বে রেখে, ক্ষমতায় রেখে, প্রভাবের জায়গায় রেখে আপনি নিজের পতনের রিস্ক নিচ্ছেন। এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। আমরা জানি যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন আছে, আমাদের যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে, যাদের এই লড়াইয়ে খুব বেশি অবদান ছিল না, কিংবা এই সরকারের পতন হলেও তাদের তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা যারা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি, আমি তো 6ই আগস্ট সন্ধ্যায় আমি জেল থেকে মুক্ত হয়ে আসছি। আমি দেখা যায় আমার দলের আরও বহু নেতা, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও বহু নেতা, আমান, অ্যানি, মিল্লাত, আমরা সবাই, স্বপন। তো আপনার আর কত মানুষ আমাদের জীবন দিয়েছে, কত মানুষ গুম হয়েছে, কত মানুষ মিথ্যা মামলায় হয়েছে। তা আমাদের নেত্রী 6 বছর মিছিমিছি জেল কাটলেন। আমাদের নেতা তারেক রহমান এখনও দেশে ফিরতে পারতেছেন না। কাজেই যদি এ সরকার তাদের কোনো ভুলের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। অতএব আমাদের এটা অনুরোধ না, এটা দাবি থাকবে যে যাদের বিরুদ্ধে পতিত সরকারের পক্ষ সমর্থনের, পতিত সরকারকে শক্তিশালী হতে সহযোগিতা করার, পতিত সরকারের সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার কোনো দৃষ্টান্ত পাওয়া যাবে, কোনো অপরাধ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা কখনো বলি না যে যাদের অপরাধ নাই তাদেরকেও শাস্তি দিতে হবে। নো, ঢালাওভাবে শাস্তি দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আসে তাদের আমাদের দরকার, একটা রাষ্ট্র পরিচালনার জন্য লাগবে। কিন্তু ওর মধ্যে যারা অপরাধী, সুনির্দিষ্ট অভিযোগ যাদের আছে, তাদেরকে কোনো কারণে মাফ করা যায়, এই কথা বলেও মাফ করা যাবে না যে উনি খুব যোগ্য। কারণ উনি যোগ্য, কিন্তু যোগ্য হলেন অপরাধ করার জন্য, ভালো কাজের জন্য যোগ্য না। আমার এখন ভালো কাজের যোগ্য লোক দরকার।
এই বিষয়ে বিবেচনা করে আমার মনে হয় সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি একটা গণসংগঠন, এটা কোনো রেজিমেন্টেড কোনো অর্গানাইজেশন না আর কি, ক্যাডার বেসড কোনো সংগঠন না। আমাদের দলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। একটা শিল্পের মালিক যেমন আমার দলে আছে, একটা শিল্পের শ্রমিকও আমার দলে আছে। গ্রামের একজন প্রভাবশালী একজন যোদ্ধারের মতো লোক সেও আছে, আবার গ্রামের একজন কৃষকও আছে আমার সঙ্গে। এটা একটা গণসংগঠন, মাস অর্গানাইজেশন। এটা বিভিন্ন ধরনের মানুষ থাকে। কিন্তু আমি একটা জিনিস তো আপনাদেরকে এটা মনে করতে বলবো, যে এই যে দীর্ঘ সময়ে সীমাহীন নিপীড়ন, এই নিপীড়নের মুখেও এই দলের নেতাকর্মীরা দল ত্যাগ করে নাই। এটা একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ থেকেছে। দুই নম্বর হলো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যন্ত বলেছে যে যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় একদিনে 4 লক্ষ লোক মারা যাবে, খুন করে ফেলা হবে, বলা হয়েছে না? এই ঘটনার পরে বিএনপির হাতে 4 জন লোক মারা গেছে, মারা যায় নাই তো, ঠেকানো গেছে তো। এটা কি দলের শৃঙ্খলার প্রমাণ না? দলের সংগঠিত শৃঙ্খলার প্রমাণ তো এটা। তাহলে যে দলের নেতা কর্মীরা দলের নীতি আদর্শের প্রতি এত অনুগত যে তারা এত অত্যাচার নিপীড়নের মুখেও তারা দল ত্যাগ করে না, যে দলের নেতা কর্মীরা দলের নেতৃত্ব এবং দলের শৃঙ্খলার প্রতি এতটা অনুগত যে তারা এত বছর ধরে নির্যাতিত হওয়ার পরেও, এই ফ্যাসিবাদের পতনের পরে ওই ফ্যাসিবাদের যারা নেতা ছিল, যারা বিভিন্ন জায়গায় ছিল, দোসর ছিল, তাদের গায়ে হাত তুলে নাই। এই দুটার দ্বারা যথেষ্ট প্রমাণ হয় আর কি যে বিএনপি অত্যন্ত সংগঠিত এবং শৃঙ্খলবদ্ধ একটা রাজনৈতিক দল। এবং আপনার সঙ্গে আমি একমত যে আমাদের দলের নেতা কর্মী বা সদস্য যে কতজন, তার চেয়ে 1000 গুণ বেশি হলো আমাদের সমর্থক এবং শুভানুধ্যায়ী। আমরা রাজনৈতিকভাবে চেষ্টা করছি জনগণের কাছে নিজেদেরকে দায়বদ্ধ করার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন, বলেছিলেন যে বিএনপি যদি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে এই কাজগুলি করবে। পরবর্তী পর্যায়ে যখন আমরা আরও অনেক রাজনৈতিক দলকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করলাম এবং আমরা বললাম, আমাদের দলের নেতা দেশনায়ক তারেক রহমান যখন বললেন যে আমরা যদি সবাই মিলে একসাথে লড়াই করে যদি এই ফ্যাসিবাদের পতন ঘটাতে পারি তাহলে আমরা সবাই মিলে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা জাতীয় সরকার করব বলা হলো আর কি। তাহলে কি করব আমরা? তাহলে সেটা করার জন্য উনি আহ্বান জানালেন যে আমরা সবাই মিলে একটা কর্মসূচি ঠিক করি যে আমরা দায়িত্ব পেলে আমরা কি করব। এবং এটা আমরা প্রথমে একটা 27 দফা ড্রাফট করলাম, তারপরে অন্য সবার সঙ্গে আলোচনা করে এটাকে পূর্ণাঙ্গ করলাম 31 দফা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম 23 তারিখ 2023 সালের জুলাই মাসে আমরা এটা ঘোষণা করেছিলাম। আর 23শে জুলাই এবং 2024 সালের আগস্ট মাসে এসে স্বৈরাচারের পতন হয়েছে। কাজেই স্বৈরাচারের পতনেরও 1 বছরেরও বেশি আগে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছি। সেখানে আমরা কমিট করেছি যে আমরা কি করব। তো ফলে আপনাকে একটা হিসাবটা ঠিক এরকমভাবে শেষ করেন এইভাবে যে বিএনপি এমন একটা রাজনৈতিক দল যে অন্যায় চাপের মুখে, নিপীড়ন নির্যাতনের মুখেও ঐক্যবদ্ধ থাকে, দল ত্যাগ করে না, এমন সব নেতাকর্মী বিএনপিতে। এবং তারা দলের সিদ্ধান্ত এবং নেতৃত্বের নির্দেশ মেনে মনে এত ক্ষোভ, বেদনা, তীব্র কষ্ট থাকার পরেও, তারা সুযোগ থাকা সত্ত্বেও ফ্যাসিবাদের দোসরদের গায়ে হাত তুলে নাই, শান্তিপূর্ণ থাকতে পেরেছে। এর মধ্যে হাতে গোনা কিছু লোক তারা দলের নির্দেশ অমান্য করে কিছু অনাচার করেছে এবং সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটা দলের ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে যুগ্ম মহাসচিব থেকে আরম্ভ করে উপদেশ থেকে আরম্ভ করে বহু পর্যায়ে নেতা, এমনকি স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত কানের দর্শন নোটিশ দেওয়া হয়েছে। এটা দলের
শৃঙ্খলা এবং দলের সামর্থ্য এবং জনগণের প্রতি দলের যে দায়বদ্ধতা, এর চেয়ে বেশি প্রমাণ আমরা কিভাবে দেব? এর চেয়ে আর বেশি প্রমাণ দেওয়ার সুযোগ জনগণ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে এর চেয়ে বেশি প্রমাণ ইনশাআল্লাহ আমরা দেব। ধরুন আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি তো মনে করি যে আমাদের দলের যে অবস্থান এটা সঠিক। মামলাটা আমাদের বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, এটাতে কষ্ট হলে আমাদের হবে, কিন্তু আমাদের কাছে আমাদের কষ্ট দূর করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো জনগণের কষ্ট দূর করা। আমাদের আকাঙ্ক্ষা পূরণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা। সেই জন্য আমরা আমাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা, অবশ্যই আমরা তার প্রত্যাহার চাই। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে হইতেছে, হোক। এটা আমরা কোনো অবরোধ করি নাই, কাজে আমরা জানি যে এটা প্রত্যাহার হবে, কিন্তু আমরা এটার ব্যাপারে জোর না দিয়ে বেশি জোর দিচ্ছি দ্রব্যমূল্য কেমনে কমানো যায়। আমরা বেশি জোর দিচ্ছি যে গণতন্ত্র কেমনে পুনঃপ্রতিষ্ঠা করা যায়। আমরা বেশি জোর দিচ্ছি যে দেশের ভাবমূর্তি কীভাবে আরও উজ্জ্বল হবে। আমাদের দেশের বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের মধ্যে যে সমঝোতা, সেটা কিভাবে আরও দৃঢ় হবে। কোনো ঝামেলা থাকবে, কোনো দ্বন্দ্ব থাকবে, সেটা যাতে দূর করা যায় সেটার জন্য। অর্থাৎ আমাদের প্রায়োরিটি ওই দিকে আমরা বেশি দিছি, নিজেদের জন্য না। আমি মনে করি একটা ভালো রাজনৈতিক দল হিসেবে, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসাবে, বেগম খালেদা জিয়ার হাতে সমৃদ্ধ হওয়া রাজনৈতিক দল হিসাবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত দল হিসাবে এটাই সঠিক অবস্থান। আমাদের সমস্যা আমরা 1 নম্বর প্রায়োরিটি দিচ্ছি না। জি, আমরা জনগণের সমস্যা, দেশের সমস্যা, গণতন্ত্রের সমস্যাকে 1 নম্বর প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু যারা সরকারে আছে তাদের উচিত, যারা এই পরিবর্তনের জন্য দীর্ঘ এত বছর ধরে লড়াই করে এত কষ্ট করলো, তাদের সমস্যা দূর করাটা এই সরকারের প্রায়োরিটি হওয়া উচিত। আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এতদিন ধরে তাদেরকে হয়রানি করা হয়েছে, তারপরেও তারা লড়াই করে এই ফ্যাসিবাদের পতন ঘটনায় ভূমিকা রেখেছে। তাদের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা কি এই সরকারের প্রায়োরিটি হওয়া উচিত না? আমরা মনে করি অবশ্যই এটা প্রায়োরিটি হওয়া উচিত। কেন মিছেমিছি আমাকে এখনও যে আদালতে হাজিরা দিতে যেতে হবে? কেন মিছেমিছি তারেক রহমানকে এখনও এই নিয়ে দুশ্চিন্তা করতে হবে? কেন করতে হবে? কেন মিছেমিছি বেগম খালেদা জিয়াকে এখনও ওই মামলার বা হাজিরা, উনি অসুস্থ নিজে যেতে পারেন না, তার উকিলরা প্রতিদিন যে হাজিরা দেওয়া লাগতেছে? তো এটা এই সরকারের দায়িত্ব। আমরা মনে করি এই সরকারের, আমার প্রায়োরিটি যেমন জনগণ, আমার প্রায়োরিটি যেমন দেশ, এই সরকারের প্রায়োরিটি জনগণ এবং দেশের পাশাপাশি যারা এই ফ্যাসিবাদ পতনের জন্য এত কষ্ট করেছে, এত মামলা খেয়েছে, এত খুন হয়েছে, গুণ হয়েছে, তাদের ব্যাপারটা দেখা। যারা নিহত হয়েছে সাম্প্রতিক আন্দোলনে, তাদের প্রতি যেমন দায় আছে, তেমনি এর আগের যে বছরগুলিতে যারা এই ফ্যাসিবাদের পতনের জন্য জীবন দিয়েছে, তাদের প্রতিও সরকারের দায় আছে। আমি তো বলি যত দ্রুত প্রশ্ন না, হোয়াই নট যে এরকম একটা সিদ্ধান্তই হয়ে যেতে পারে আর কি, যে যত মিথ্যা মামলা আছে সব সরকার প্রত্যাহার করে নিচ্ছে। হ্যাঁ, যদি সত্যি সত্যি আমাদের কোনো লোক কোনো অপরাধ করে থাকে, তার বিচার হোক না, অসুবিধা কী? আমরা তো বলি নাই আর কি যে কেউ সত্যি কোনো অপরাধ করলে তার বিচার হবে না। কিন্তু কে না জানে আর কি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মিউনিসিপ্যালিটির গাড়িতে আগুন দেয় নাই, মামলা হয়েছে আর কি। এখন আমার বিরুদ্ধে দারুসালাম থানায় মামলা, আমার বিরুদ্ধে ধরেন আপনার এই হাতিরঝিল থানায় মামলা। বিশ্বাস করেন আমার জীবনে কোনো দিন হাতিরঝিল থানা এলাকায় আমি গাড়ি থেকে নামি নাই। ওর উপর দিয়ে হয়তো আমি গাড়ি দিয়ে চলাচল করছি, আমি নামিও নাই কোনো দিন। তারপরে আমার বিরুদ্ধে মামলা একটা। তো এগুলো প্রত্যাহার করতে গভর্নমেন্টের সময় লাগে কেন? এখানে যত দ্রুত আর অল্প দ্রুতের প্রশ্ন কি? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার বাইরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং তার প্রস্তুতি চলছে। জি, দুইটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ। একটা হলো তার দৈহিক সক্ষমতা, এই হাই আল্টিটিউডে ফ্লাইট করার যে দৈহিক সক্ষমতা, এটা প্রতিনিয়ত পর্যালোচনা করা হচ্ছে যে উনি সেটাতে সক্ষম কতটা আর কি। তো আমরা যতটুকু শুনেছি আর কি, যে সেটা আল্লাহর মেহেরবানি, অনেকটাই নিশ্চিত ডাক্তাররা যে পারবেন তিনি সেটা আর কি। দেন প্রশ্ন আসে যেটা, সেটা হলো যে তাকে যে কোনো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া যাবে না।
কারণ তাকে প্রথম নেওয়ার কথা লন্ডনে, সেখান থেকে জার্মানি কিংবা আমেরিকায়। এই যে লম্বা ফ্লাইট আর কি, এটা করার জন্য এবং তার যে দৈহিক অবস্থা সেটা বিবেচনায় স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স লাগবে তার। এটা মানে দুনিয়াতে অসংখ্য না, অল্প কিছু আছে, সেগুলো জোগাড়ের চেষ্টা হচ্ছে এবং আল্লাহর মেহেরবানি মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে বলে আমরা শুনেছি আর কি। কোনো পুলিশের ক্ষমতা নাই ওখান থেকে তাকে গ্রেপ্তার করে। উনি যেখানে থাকবেন তার আশেপাশে হাজার হাজার লোক দিন 24 ঘন্টা থাকবে আর কি, কোনো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না। কিন্তু দেশের প্রচলিত আইন যদি এই হয় যে তার যেহেতু সাজা হয়েছে, সাজাটা এখনও মওকুফ হয় নাই, তাকে তো আসলে জেলে যেতে হবে, তাই না? তো উনি আইন অমান্য করতে চান না, উনি আইন মেনে চলতে চান। সেজন্য আদালতে এই নিয়ে চেষ্টা চলছে যে তাকে অন্যায়ভাবে যে সাজা দেওয়া হয়েছে, এই সাজাগুলি যদি মওকুফ হয় বা সাজাগুলি যদি প্রত্যাহার হয়, উনি যখন দেশে ফিরবেন তখন একজন সুনাগরিক হিসাবে আইন মেনেই যেন তিনি দেশে থাকতে পারেন। ওনার প্রভাবের বলে না, অন্য নাগরিকদের মতো একজন সুনাগরিক হিসাবে নিজ যোগ্যতায় উনি যেন নিশ্চিন্তে থাকতে পারেন, সে কারণে বিলম্বটা আর কি, আর কোনো কারণ নেই। উনি প্রতি মুহূর্তে দেশে ফেরার জন্য প্রতীক্ষা করছেন, এখন থেকে না, আরো বহু আগে থেকে, বহু বছর ধরেই উনি দেশে ফেরার জন্য প্রতীক্ষা করছেন, অপেক্ষা করছেন। দেশ এবং তার নেতা কর্মী যাদেরকে তিনি এত ভালোবাসেন, তার ভালোবাসার বহু নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আহত হয়েছে। উনি তাদেরকে দেখতে চান, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে চান। উনি তার যে কর্মীরা তার হুকুমে রাজপথে লড়াই করে আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, উনি তাদের পাশে দাঁড়াতে চান। কিন্তু সেটা চান তিনি দেশের আইন মেনে, তার ক্ষমতার বলে না, প্রভাবের বলে না, একজন ভালো নাগরিক হিসাবে নিয়ম মেনে। পরবর্তী পর্যায়ে যখন যুগপৎ আন্দোলন শুরু হয়েছে তখন আমাদের দুটো লিয়াজো কমিটি করা হয়েছে, কারণ এত বেশি দল যুক্ত হয়েছে যে আমার একার পক্ষে সম্ভব ছিল না। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুইটা টিম করে দেন আর কি। একটা টিমে আমি, বেগম সেলিমা রহমান, আব্দুল আল মিন্টু সাহেব এবং মোহাম্মদ শাহজাহান সাহেব। আর একটা টিমে ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতুল্লাহ বুলু এবং মুয়াজ্জেম হোসেন আলাল। তো ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব কোনো কারণে দেশে থাকতে পারেন নাই, উনি বিদেশে ছিলেন যখন, তখন আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এটার দায়িত্ব নেন আর কি। তো এখন সেখানেও 4 জন হয়ে গেছে, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতুল্লাহ বুলু এবং তো এখন তারা কিছু রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো রাখেন, আমি আবার কিছু, আমরা কিছু আবার দলের সঙ্গে লিয়াজো রাখি। দেখেন আমাদের এখানে নির্বাচন এখনও তো ঘোষণা হয় নাই, আমরা খুব সিদ্ধান্ত নিয়েই আমরা এ কাজ করছি যে পর্যন্ত না নির্বাচনের এটা ঘোষণা হবে তার আগ পর্যন্ত আমরা এই আসন টাসন নিয়ে একসাথে করবো, 2 সাথে করবো ইত্যাদি নিয়ে আমরা আলাপ করবো না। কারণ এটা করতে গেলে আমাদের যে ঐক্যটায় একটু সমস্যা হতে পারে আলোচনায় বিভিন্ন রকমের, কারণ আকাঙ্ক্ষা তো বহুজনের বহু রকমের আকাঙ্ক্ষা আছে আর কি। সেজন্য এটা সিদ্ধান্ত নিয়েই আমরা এই ব্যাপারটা আলোচনা করছি না। যখন এটা সময় আসবে, শিডিউল ঘোষণা করা হবে, তখন আমরা এটা নিয়ে বসবো, আলোচনা করব এবং তখন সিদ্ধান্ত হবে যে আমরা জোটবদ্ধভাবে ইলেকশন করব নাকি যার যার মতো ইলেকশন করে যাই জিতবে না জিতবে, আন্দোলনে যারা রত ছিল যেটা আগে ঘোষণা করা হয়েছে তারা আমরা সব একসাথে মিলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেব, এগুলেন পরের ডিসিশন এগুলেন আর কি। কোনো রাজনৈতিক দল সারা বছর ধরেই যেদিন নির্বাচনে বিজয়ী হয় তারপরের দিন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে থাকে, কিংবা যদি পরাজিত হয় তাহলেও তারপরের দিন থেকে আবার পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে থাকে।
কাজে নির্বাচনের প্রস্তুতি নেওয়া না হওয়া এই আলোচনা তো প্রাসঙ্গিক না। সব রাজনৈতিক দলই প্রতিনিয়ত আন্দোলন এবং নির্বাচন দুটিরই প্রস্তুতি নিতে থাকে, এটাই রাজনৈতিক দলের নিয়ম। তো তারা একটা আলাদা রাজনৈতিক দল, তাই না? জি, তারা তাদের দলের পক্ষ থেকে কি বলবেন বা কি করবেন এটা তাদের ব্যাপার, এটা তাদের ব্যাপার আর কি। এবং সে বলায় লাভ হবে বা ক্ষতি হবে তাদের কি না হবে এটা তাদের ব্যাপার আর কি। আমরা মনে করি যে এই তারা কি বললেন বা করলেন এই নিয়ে আমাদের কোনো মন্তব্য করাটা ঠিক না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে আমরা যাদেরকে জানি তাদের জনবল যতটুকু না ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি মনোবল ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেটা হয়েছে বিগত সরকারের অরাজনৈতিক এবং অপরাধমূলক একনায়কতন্ত্র কার্যক্রমের কারণে। তারা এই বাহিনীগুলিকে রাজনৈতিকভাবে ক্ষমতাকে ধরে রাখার জন্য জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, যার ফলে এই অঘটনটা হয়েছে। এটা একটা জাতির জন্য খুব দুঃখজনক এবং এর ফল আমরা ভোগ করতেছি আর কি। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দুর্বলতা, এই দুর্বলতার কারণ বিগত সরকার। এটা রিকভার করার চেষ্টা চলছে এবং আমরা আশা করছি শিগগিরই এটা রিকভার করা যাবে। তাদের বিরুদ্ধে বোধহয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু মামলা হয়েছে এবং অন্যান্য আদালতে কিছু মামলা বিচারাধীন আছে। আমরা মনে করি আর কি যে কোনো রাগ ক্ষোভ বিরাগের বশবর্তী না হয়ে উচিত হবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচার হওয়া এবং সেই বিচারে তারা অপরাধী প্রমাণিত হলে শাস্তি দেওয়া। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টা তদন্ত করা পুনরায় এবং এ ব্যাপারে সুবিচার নিশ্চিত করা। এবং আমরা জেলখানায় যখন ছিলাম তখন দেখে এসেছি বিডিআরের প্রচুর মানুষ তারা জেলখানায় বিনা বিচারে আটক হয়ে আছে। তারা কেউ কেউ মুক্তি পেয়ে গেছে, কেউ কেউ সাজা হয়েছে, সাজা খাটা হয়ে গেছে, তারপরে আরও 10 বছর, আরও 5 বছর, 7 বছর, কিন্তু কি একটা এক্সপ্লোসিভ মামলা দিয়ে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে, সেটা শুনানিও হয় না এবং বছরের পর বছর ধরে তারা জেলখানায় আছে। এটার অপরাধ, অমানবিক। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া দরকার। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নাই বা সাজা কাটা হয়ে গেছে তাদের অবিলম্বে করা দরকার, মুক্তি দেওয়া দরকার, এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা বিচার করা দরকার। আর আমরা মনে করি যে জেনারেলি যে ডিমান্ড জনগণের আছে সেটা হলো যে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টা পুনরায় ভালোভাবে তদন্ত করা এবং এ ব্যাপারে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সবাই আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন।